হ্যালো স্টুডেন্টস, অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। যাক, মাঝখানে তো অনেকদিন লাইভ সমস্যার কারণে বন্ধ থাকলো। তো আজকে থেকে আবার লাইভ শুরু চালু করলাম। তো আমরা রাসায়নিক বন্ধন করতেছিলাম। হ্যাঁ, রাসায়নিক বন্ধন 4টা ক্লাস শেষ করছি অলরেডি রাসায়নিক বন্ধন অধ্যায়ে। আর হয়তো 2 দিনের ভিতরে অথবা আজকেও হয়তো শেষ হয়ে যেতে পারে। আজকে শেষ না হওয়ার সম্ভাবনা বেশি, তবে ইনশাল্লাহ আগামী 2-1 দিনের ভিতরে রাসায়নিক বন্ধন অধ্যায়টা শেষ হয়ে যাবে আমাদের। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি আজকে মানে অনেকে জানতো না নাকি যে আজকে থেকে লাইভ শুরু হবে আবার? যাক, হ্যাঁ, এর আগে আমরা লাস্ট করছিলাম সমযোজী বন্ধন দ্বারা মৌলিক অণু গঠন এবং সমযোজী বন্ধন দ্বারা যৌগিক অণু গঠন। এই পর্যন্ত কমপ্লিট করছিলাম। মূলত মৌল সমযোজী বন্ধন দ্বারা মৌলিক অণু গঠনটা করছিলাম। যৌগিক অণু গঠনটা এখনো করি নাই। সমযোজী বন্ধন দ্বারা যৌগিক অণু কিভাবে গঠিত হবে এটা কি এখনো করছিলাম? সম্ভবত না, পসিবলি না। তো আজকে লাইভে অনেকে আসতেছে আস্তে আস্তে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ, সমযোজী বন্ধন দ্বারা যৌগিক অণু গঠন। তো এমন কিছু কিছু যৌগের কথা মনে করতে হবে আমাদের, যা সমযোজী বন্ধন দ্বারা গঠিত। যেমন প্রথমে আমাদের মনে আসে, সমযোজী বন্ধনের কথা মনে করলে অ্যামোনিয়া, অ্যামোনিয়াম অ্যামোনিয়ামও সন্নিবেশ সমযোজী বন্ধন, কিন্তু অ্যামোনিয়াম আমি টানতেছি না। অ্যামোনিয়া, মিথেন, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়াম, মিথেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর কি এই এক্সেট্রা। আমরা এই 4টার কথা দেখি আপাতত। এই 4টার উদাহরণই আমরা দেখবো, এই 4টা সমযোজী বন্ধনের উদাহরণ আমরা দেখবো। ওকে। ওয়ালাইকুম আসসালাম। কতদিন পরে? হ্যাঁ, অনেক দিন পরে। তো সর্বপ্রথম আমরা অ্যামোনিয়া অণুর গঠন দেখবো। অ্যামোনিয়া, NH3। অ্যামোনিয়া অণুর গঠন কি, অ্যামোনিয়া অণু কিভাবে গঠিত হয়। তো সর্বশেষ আমরা লাস্ট ক্লাসে মৌলিক অণু গঠনটা দেখছিলাম, কিন্তু যৌগিক অণু গঠনের ক্ষেত্রে কিভাবে গঠিত হয় এটা একটু ভালোভাবে খেয়াল করো। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। দ্যাট মিনস নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p3, 2p3, 4 3 7। আচ্ছা, এরপর তোমরা জানো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1, তাহলে 1s1। এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। তো নাইট্রোজেনের সর্ববহিস্থ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, যার মধ্যে একটি যুগ্ম এবং 3টি অযুগ্ম অবস্থায় থাকে। নাইট্রোজেনের এই ক্লাসিফিকেশনটা আমরা একটু দেখে আসি, বা এই চেহারাটা একটু দেখে আসি। নাইট্রোজেন, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথে নাইট্রোজেনের ইলেকট্রন থাকে 2টা, পরবর্তী কক্ষপথে ইলেকট্রন থাকে 5টা। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে 2টা, এটা এক জোড় অবস্থায় থাকে, তাই একে বলা হয় যুগ্ম ইলেকট্রন।
যুগ্ম ইলেকট্রন। আচ্ছা, আর এই তিনটা সিঙ্গেল সিঙ্গেল থাকে, দেখা যাচ্ছে এরা তিনজন সিঙ্গেল অবস্থায় আছে, তাহলে এদেরকে বলা হয় অযুগ্ম ইলেকট্রন। অযুগ্ম ইলেকট্রন। এখন তোমাদের কি মনে আছে নাইট্রোজেন N2 নিজেদের মধ্যে কিভাবে বন্ধন গঠন করে? নাইট্রোজেন N2, এটা তো NH3 কথা বলতেছি আমরা, কিন্তু নাইট্রোজেন N2 নিজেদের মধ্যে কিভাবে বন্ধন গঠন করে? তো এইরকম দুইজন নাইট্রোজেন পাশাপাশি এসে N2 গঠন করে। আগে এটাও একটু দেখে আসি। এই একটা, এটা ফার্স্টেরটা, এটা সেকেন্ডটা। দুইটা নাইট্রোজেন, প্রথম নাইট্রোজেন প্রথম কক্ষপথে দুইটা, পরবর্তী কক্ষপথে পাঁচটা। সেই পাঁচটা এই যে যুগ্ম ইলেকট্রন, এই যে যুগ্ম ইলেকট্রন ছিল এটা এখানে রাখে, আর অযুগ্ম ইলেকট্রন তিনটা এই পাশে দেয়, এভাবে। আর দ্বিতীয় নাইট্রোজেন প্রথম কক্ষপথে কয়টা? দুইটা, পরবর্তী কক্ষপথে পাঁচটা, দুইটা এখানে দেয় এবং তিনটা এখানে দেয়। আর একটু খেয়াল করলে দেখতে পাবা যে এখানে 3 3 6 ছয়টা ইলেকট্রন শেয়ার করছে, তাহলে এই 6 আর 2 8 নাইট্রোজেন অষ্টক পূরণ করে। এই নাইট্রোজেনের ক্ষেত্রে 6 আর 2 8 এও অষ্টক পূরণ করে, এভাবে শেয়ার করে। এই কারণে নাইট্রোজেনকে লেখা হয় এরকম, N2 কে লেখা হয় এরকম, এই, এটা হচ্ছে নাইট্রোজেন। এটা অরবিটাল ডায়াগ্রাম, এটা ডট ডায়াগ্রাম। এবার আমরা আলোচনা করতেছিলাম NH3 সম্পর্কে। তাহলে NH3 যখন করব, তাহলে এটা তো আসলে নাইট্রোজেন, আর এটা অ্যামোনিয়া। অ্যামোনিয়া গঠন করার সময় নাইট্রোজেনের অবস্থা এটা হইলেও হাইড্রোজেন কিন্তু এরকম অবস্থায় থাকে না। হাইড্রোজেন ও নিজের মতো থাকে। হাইড্রোজেনের একটা মাত্র কক্ষপথ, এবং হাইড্রোজেনের একটা কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। হাইড্রোজেনের একটি মাত্র কক্ষপথ থাকে এবং সেই একটা কক্ষপথে একটা মাত্র ইলেকট্রন থাকে। তাহলে সেক্ষেত্রে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া গঠন করবে যখন, তখন কি ঘটনা ঘটে, কিভাবে বন্ধন গঠন করে? ওকে, তাহলে নাইট্রোজেন, আবার একটা সিঙ্গেল নাইট্রোজেনকে দেখি। ওকে, এইটা হচ্ছে একটা সিঙ্গেল নাইট্রোজেন, প্রথম কক্ষপথে দুইটা, পরবর্তী কক্ষপথে পাঁচটা। তো দুইটা এখানে থাকে আর তিনটা সিঙ্গেল সিঙ্গেল এইভাবে তিন জায়গায় অবস্থান করে, এবং প্রত্যেকের কাছে একটা করে হাইড্রোজেন যায়। কে যায়? একজন করে হাইড্রোজেন যায়। এখানে আসে একজন হাইড্রোজেন মহোদয়, হাইড্রোজেন মহোদয়। এইখানে আসে একজন হাইড্রোজেন, এবং এইখানে আসে একজন হাইড্রোজেন। তিনজন হাইড্রোজেন এইভাবে আসে নাইট্রোজেনের কাছে, এবং হাইড্রোজেনের তো নিজের ছিল একটা, সেই একটা ইলেকট্রন এখানে এইভাবে শেয়ার করে। হাইড্রোজেনের নিজের যে একটা ইলেকট্রন ছিল, সেই একটা ইলেকট্রন হাইড্রোজেন এইভাবে শেয়ার করে। আর নাইট্রোজেনের ছিল সর্ববৈশ্য কক্ষপথে পাঁচটা, লাল তিনটা, একটা দুইটা তিনটা, এবং এই দুইটা পাঁচটা। এভাবে করে অ্যামোনিয়া অণু গঠিত হয়। হাইড্রোজেন দুইয়ের বিধি ফলো করলো, এই যে হাইড্রোজেন দুইয়ের বিধি ফলো করছে, এও এও এও, আর নাইট্রোজেন আটের বিধি ফলো করে। এক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা ভালোভাবে মনে রাখবা, অ্যামোনিয়া অণু এটা হচ্ছে NH3, এটা NH3। তো অবজেক্টিভে কোশ্চেন হতে পারে অ্যামোনিয়া অণুতে মুক্ত ইলেকট্রন সংখ্যা কয়টি? তাহলে তোমরা খেয়াল করে দেখো, এখানে এই দুইটা ইলেকট্রন মুক্ত আছে, তাহলে বলতে হবে অ্যামোনিয়া অণুতে মুক্ত জোড় ইলেকট্রন অ্যামোনিয়া অণুতে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা = 3, 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
একটি। যেহেতু জোড় বলতেছি তাই এক জোড়া, তাই মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা একটি। তাহলে এখানে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা আছে? বন্ধন জোড় ইলেকট্রন আছে একটা, দুইটা, তিনটা। তাহলে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা অণুতে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা তিনটি। তাহলে অ্যামোনিয়া অণুতে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা তিনটি, মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা একটি। এভাবে করে ক্লাসিফাইড ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, তো এবার আমরা আরেকটা উদাহরণে যাব। আরেকটা চিরপরিচিত উদাহরণ কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে যাব। কার্বন ডাই অক্সাইড অণু কিভাবে গঠিত? CO2। তো কার্বন ডাই অক্সাইড অণু স্বাভাবিকভাবে আমরা জানি সরলরৈখিকভাবে গঠিত। দ্যাট মিন্স মাঝখানে থাকে কার্বন এবং কার্বনের হাতে চারটা, যোজনী 4। এবার অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এর সর্ববস্থ কক্ষপথে থাকে হচ্ছে 6টা। তাহলে এখানে একজন অক্সিজেন আসে, এসে এখানে 2টা শেয়ার করে। অক্সিজেনের বাকি 2টা এখানে আসে, এখানে আসে, এই। আর এই পাশে আরেকজন অক্সিজেন আসে, সে এসে 2টা শেয়ার করে, এভাবে। তাহলে খেয়াল করে দেখো, 4 আর 4 8। এই অক্সিজেনের জন্য 4 আর 4 8, আর কার্বনের জন্য 4 আর 4 8। এভাবে করে কার্বন ডাই অক্সাইড অণু গঠিত হয়। এখন অরবিটাল ডায়াগ্রামে কেমন হয়? অরবিটাল ডায়াগ্রামে সেন্ট্রাল পরমাণু হচ্ছে কার্বন। সেন্ট্রাল পরমাণু কার্বন। কার্বনের ইলেকট্রন বিন্যাস কত? কার্বনের ইলেকট্রন বিন্যাস, আর কার্বনের সংখ্যা 6, 1s2, 2s2, 2p2। তার মানে 2টা কক্ষপথে মোট 6টা ইলেকট্রন আছে। তাহলে এটা প্রথম কক্ষপথ এবং এটা তার শেষ কক্ষপথ। প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে 2টা এবং পরবর্তী কক্ষপথে ইলেকট্রন আছে 4টা। তাহলে যেহেতু কার্বন ডাই অক্সাইড গঠন করতেছে, তাহলে কার্বন এক্ষেত্রে তার এই 4টা ইলেকট্রন কিভাবে রাখবে? 1টা, 2টা, 3টা, 4টা সিঙ্গেল করে রাখবে, নাকি 2টা, 2টা, 4টা এভাবে রাখবে? এক্ষেত্রে মনে রাখতে হবে, কারণ এখানে দেখো দুই পাশে 2টা রাখছে, 2টা, 2টা, 4টা। তার মানে এই জায়গায় রাখবে 2টা এবং এখানে রাখবে 2টা। এটা হচ্ছে কার্বন। এবার অক্সিজেন আসবে, এর সাথে কি আসবে? অক্সিজেন আসবে। তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু দেখে আসি। অক্সিজেনের হচ্ছে 8। দ্যাট মিন্স 1s2, 2s2, 2p4, 4 4 8। সর্বোচ্চ কক্ষপথে 6টা ইলেকট্রন বিদ্যমান। তাহলে অক্সিজেনের যদি 6টা ইলেকট্রন বিদ্যমান থাকে, এক্ষেত্রে অক্সিজেন কিভাবে কার্বনের সাথে অ্যাড হবে? সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো। এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন। প্রথম অক্সিজেনের ক্ষেত্রে খেয়াল করো, প্রথম অক্সিজেনের প্রথম কক্ষপথে 2টা এবং পরবর্তী কক্ষপথে 6টা। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এটা হচ্ছে প্রথম অক্সিজেনের জন্য। দ্বিতীয় অক্সিজেনের ক্ষেত্রে কি হয়? দ্বিতীয় অক্সিজেনের ক্ষেত্রেও প্রথম কক্ষপথে থাকে 2টা। এটা হচ্ছে অক্সিজেন, তো এই জন্য মনে হচ্ছে এইটা প্রথম কক্ষপথ, কিন্তু না, ভুল হচ্ছে। এইটা প্রথম কক্ষপথ। প্রথম কক্ষপথে থাকে 2টা, পরবর্তী কক্ষপথে থাকে 6টা। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ অক্সিজেন এবং কার্বন 4টা করে ইলেকট্রন শেয়ার করছে। এখানে 4টা ইলেকট্রন শেয়ার করছে, এখানে 4টা ইলেকট্রন শেয়ার করছে। 4 4 8 কার্বনের অষ্টক পূর্ণ হয়ে গেছে। অক্সিজেনের 4 4 8 অক্সিজেনের অষ্টক পূর্ণ হয়ে গেছে। এভাবে করে কার্বন ডাই অক্সাইড অণু গঠিত হয়। সমযোজী বন্ধনের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড অণু গঠিত হয়। এখানে বিশেষভাবে যেটা খেয়াল রাখতে হবে, হয় অষ্ট 8-এর বিধি ফলো করবে, না হলে 2-এর বিধি ফলো করবে। অষ্টক পূরণের ক্ষেত্রে এরা হয় 8-এর বিধি ফলো করবে, আর তা না হলে 2-এর বিধি ফলো করবে। এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে সবাই 8-এর বিধি ফলো করে, কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে
2 এর বিধি ফলো করে, হাইড্রোজেন এবং নাইট্রোজেন ফলো করে 8 এর বিধি। হাইড্রোজেন 2 এর বিধি, নাইট্রোজেন 8 এর বিধি ফলো করে। ওকে, এরপরে আর কোনটা মিথেন। মিথেনকে নিয়ে আমরা মিথেনের স্ট্রাকচারটাও দেখতে পারি। মিথেন কিভাবে গঠিত হয়, এক্ষেত্রে আমরা মিথেনের স্ট্রাকচারটাও দেখে আসতে পারি যে মিথেন কিভাবে গঠিত হবে। তাহলে খেয়াল করো, মিথেন হচ্ছে CH4, এর নাম হচ্ছে মিথেন। যারা নবম শ্রেণীতে আছো তাদের হয়তো অনেকে নামও জানতে পারো যে এই যৌগটার নাম কি, CH4। এটা হচ্ছে মিথেন। CH4 দ্বারা কি হয়? মিথেন। মিথেন হচ্ছে এক প্রকার গ্যাস। মিথেন হচ্ছে এক প্রকার গ্যাস এবং এটা এক ধরনের অর্গানিক কম্পাউন্ড। এটা এক ধরনের অর্গানিক কম্পাউন্ড, অর্থাৎ জৈব যৌগ। মিথেন হচ্ছে এক ধরনের অর্গানিক কম্পাউন্ড। দেখো স্বাভাবিকভাবে কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তাহলে ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p2। এবং হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের তো 1, তার মানে 1s1, জাস্ট 1s1, আর তো কিছু আসতে পারবে না। ওকে, এখন মিথেন অণু যদি গঠন দেখি, তাহলে সেন্ট্রাল পরমাণু কার্বন, সেন্ট্রাল পরমাণু কার্বন, কার্বনের প্রথম কক্ষপথ, এটা প্রথম কক্ষপথ এবং এইটা দ্বিতীয় কক্ষপথ। দুইটা দ্বিতীয় কক্ষপথে সব শেষ হয়ে গেছে কার্বনের। এখন কার্বনের সর্বোচ্চ কক্ষপথ 2। এখন কার্বনের ইলেকট্রন হচ্ছে 6টা, তাহলে 2টা কক্ষপথে কার্বন 6টা ইলেকট্রন রাখে কিভাবে? প্রথম কক্ষপথে কার্বন এভাবে 2টা রাখে, পরবর্তী কক্ষপথে কার্বন 1টা, 2টা, 3টা, 4টা এভাবে রাখে। এখন তোমরা আশ্চর্য হয়ে যাচ্ছ নাকি? আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই। খেয়াল করে দেখো, এখানে কয়টা ইলেকট্রন শেয়ার করছিল? কার্বন এই পাশে 2টা, এই পাশে 2টা, এভাবে রাখছিল। তাহলে এভাবে কেন রাখলো এখানে? কারণ এই পাশে কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছিল, যারা দুইজনই 8 এর বিধি ফলো করছিল। কিন্তু যখন মিথেন গঠন হয়, তখন হাইড্রোজেনের কিন্তু 8 এর বিধি ফলো করার মতো অ্যাবিলিটি নাই। আর হাইড্রোজেন পরমাণু 8 এর বিধি ফলো করতে পারে না বলে এক্ষেত্রে কার্বন এইভাবে সিঙ্গেল সিঙ্গেল চলে যায়। সর্বোচ্চ কক্ষপথে 4টা ইলেকট্রন, এবার সিঙ্গেল সিঙ্গেল চলে যায়। এক্ষেত্রে 4জন হাইড্রোজেন আসে, এই একজন হাইড্রোজেন, এই একজন হাইড্রোজেন, এই একজন হাইড্রোজেন, এই একজন হাইড্রোজেন, 4জন হাইড্রোজেন এভাবে করে আসছে। তারা 4জন প্রত্যেকে একটা সিঙ্গেল করে অক্সিজেন ইলেকট্রন শেয়ার করছে। প্রত্যেকে তাদের যে সিঙ্গেল ইলেকট্রনটা ছিল সেটা তারা এখানে শেয়ার করে দিয়েছে, শেয়ার করে দিয়েছে এভাবে। আর হাইড্রোজেন যখন এই সিঙ্গেল ইলেকট্রন গুলো শেয়ার করছে, তখন হাইড্রোজেন 2 এর বিধি ফলো করছে, 1টা 2টা। এই হাইড্রোজেন 2 এর বিধি ফলো করে, 1টা 2টা। এই হাইড্রোজেন 2 এর বিধি ফলো করে, 2 এর বিধি ফলো করে। কিন্তু কার্বন 2টা 2টা 4টা, 2টা 6টা, 2টা 8টা। তার মানে কার্বনের ক্ষেত্রে 8 এর অষ্টক পূর্ণ থাকে। এক্ষেত্রে কার্বন 8 এর বিধি ফলো করে, 8 এর বিধি। এবং হাইড্রোজেন 2 এর বিধি ফলো করে। 2 এর বিধি ফলো করে। এক্ষেত্রে তোমরা বলো মুক্ত জোড় ইলেকট্রন কয়টি? তাহলে তোমরা খেয়াল করে দেখো, এক্ষেত্রে মুক্ত জোড় ইলেকট্রন, তাহলে এইটা টোটালটাই। মিথেনের ক্ষেত্রে মুক্ত জোড় ইলেকট্রন কি আছে? মুক্ত জোড় ইলেকট্রন 0। এর মুক্ত জোড় ইলেকট্রন 0, কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, সবাই বন্ধন গঠন করছে। এবং তাহলে বন্ধন জোড় ইলেকট্রন কয়টি? এক্ষেত্রে বলতে পারি বন্ধন জোড় ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রন 4টি। বন্ধন জোড় ইলেকট্রন 4টি এবং মুক্ত জোড় ইলেকট্রন 0টি। ওকে, এটা মিথেনের ক্ষেত্রে। তাহলে আমরা একটু পেজ উল্টায় ঘুরে আসবো কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে। তাহলে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে তোমরা ফার্স্টে বলো এক্ষেত্রে মুক্ত জোড় ইলেকট্রন কয়টি? তাহলে কার্বনের কি কোনো মুক্ত জোড় ইলেকট্রন আছে? আচ্ছা, তোমরা আমাকে কমেন্টস করে জানাও দেখি তোমরা বুঝতে পারছো কিনা। স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এটা ক্লাস শেষে করবা, এখন না। একটাও নাই কার্বনের মুক্ত জোড় ইলেকট্রন, একটাও নাই। ওকে, আমি কার্বনের ক্ষেত্রে বললাম না, আমি বললাম যে টোটাল এর ক্ষেত্রে মুক্ত জোড় ইলেকট্রন কয়টি? এই টোটালটার ক্ষেত্রে মুক্ত জোড় ইলেকট্রন কয়টি? 4টি,
আর কই, আর কমেন্টস কই? তাহলে টোটালটার ক্ষেত্রে নাই। ওকে, এখানে মুক্ততর ইলেকট্রন নাই। আবার অনেকে বলছে চারটা, কেউ বলছে চারটা, কেউ বলছে নাই। চারটি, যারা চারটি বলছে তারা ঠিক বলছে, কারণ আসলে টোটালটার ক্ষেত্রে একটা, দুইটা, তিনটা, চারটা, এই একটা মুক্তজোড় ইলেকট্রন, এই একটা মুক্তজোড় ইলেকট্রন, এই একটা, আটটা না, চারটা মুক্তজোড় ইলেকট্রন। আর মুক্তজোড় ইলেকট্রন চারটি। আর এক্ষেত্রে বন্ধন জোড় ইলেকট্রন কয়টি? একটা, দুটো, তিনটে, চারটা। বন্ধন জোড়ও চারটি। বন্ধন জোড় ইলেকট্রন এটাও চারটি। ওকে, এখন এ করতে করতে তোমরা এত বেশি অভ্যস্ত হয়ে যাবা যে তখন এগুলো আর মাথায় থাকবে না, মানে এত কষ্ট হবে না, তুমি স্মুথ ভাবে এটা বের করতে পারবা। তোমরা যখন অনেক বেশি প্র্যাকটিস করবা বা আরো কিছু যৌগ দেখবা বা রাসায়নিক বন্ধন অধ্যায় পড়ে এই সৃজনশীল গুলো শেষ করবা, তখন আসলে এগুলোর মজাটা বুঝতে পারবা, এমনি বোঝা যাবে। এখানে হার্ড টাস্ক কিছু নাই, রাসায়নিক বন্ধন অধ্যায়টা পড়লেই হয়ে যায়, এখানে মানে কমপ্লিকেটেড কিছু নাই। কিন্তু কমপ্লিকেটেড হচ্ছে এরপরে ষষ্ঠ অধ্যায়, রসায়ন ষষ্ঠ অধ্যায়, যেখানে আসলে ম্যাথমেটিক্যাল অনেক টার্ম থাকে এবং মাথা খাটাতে হয় খুব। রাসায়নিক বন্ধন অধ্যায়টা খুব মজা, কারণ কি যেটা পড়তেছো পরীক্ষায় এই একই ধরনেরই আসে, ঠিক আছে, এর বাইরে আসে না। কিন্তু অন্য অন্য যে অধ্যায়গুলো আছে, যেমন ষষ্ঠ অধ্যায়, এর পরের অধ্যায়টাই ভেরি নেক্সট অধ্যায়টা, এখানে তুমি অনেক পড়বা, অনেক প্র্যাকটিস করবা, তারপরও দেখবা যে আসলে কনফিউশন কাজ করতেছে। এরপর অধ্যায়টা এত সহজ, মানে দক্ষতা অর্জন করতে হয়। কিন্তু রাসায়নিক বন্ধন অধ্যায় এত বেশি এক্সপার্ট না হলেও তুমি স্বাভাবিকভাবে ভালোভাবে পার হয়ে যাবা, মানে এটা ভালোভাবে বুঝতে পারবা, এখানে কোনো সমস্যা হবে না সেরকম। ওকে, তাহলে আমরা মিথেন নিয়ে আলোচনা করতেছিলাম। মিথেনের ক্ষেত্রে মিথেন এই ঘটনা ঘটে। তবে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এক্ষেত্রে প্রত্যেকে হয় 8-এর বিধি না হলে 2-এর বিধি ফলো করতেছে। এখন এদের ব্যতিক্রমও ঘটে, অর্থাৎ 8-এর বিধি বা 2-এর বিধি ফলো না করে এর ব্যতিক্রম ঘটনাও ঘটে, অনেক সময় ভেরি অফেন ঘটে। তাহলে 8-এর বিধি বা 2-এর বিধির ব্যতিক্রম কখন ঘটে এবং কিভাবে ঘটে এটা একটু বুঝতে হবে। ওটা আরো সোজা। আর কোনটা আরো সোজা? 8-এর বিধি 2-এর বিধি ব্যতিক্রম ঘটে এটা। আচ্ছা ঠিক আছে, যাও, এখন আমরা ওগুলোর মধ্যে না যাই, তোমরা এদিকে খেয়াল করো একটু। অক্টেট অক্টেট নিয়মের ব্যতিক্রম, এটা অবজেক্টিভে দিতে পারে। অক্টেট নিয়মের ব্যতিক্রম। তো অক্টেট নিয়মের ব্যতিক্রম একটু খেয়াল করো, অক্টেট নিয়মের ব্যতিক্রম কিভাবে আসবে। অক্টেট নিয়মের ব্যতিক্রমের মধ্যে দুইটা যৌগের কথা খুব বলতে হয়, BeCl2, BF3, BF6, BF6, SF6, SF4, BF6 দরকার নেই, আমরা SF6 দেখবো। SF6 সালফার হেক্সাফ্লোরাইড, PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড। আর কোনটা করা যায় একটু মনে করি, SF4 সালফার টেট্রাফ্লোরাইড, এটা হেক্সাফ্লোরাইড টেট্রাফ্লোরাইড। ওকে, তোমরা এবার এখানে খেয়াল করো, এই যে অক্টেট নিয়মের ব্যতিক্রম এই যৌগগুলোর ক্ষেত্রে ঘটে। এই যৌগগুলো আসলে কি ধরনের যৌগ? এরা প্রত্যেকে সমযোজী যৌগ। এখানে যে 5টা যৌগের নাম লিখছি এরা প্রত্যেকে সমযোজী যৌগ।
এক্ষেত্রে এই দুইজনের ক্ষেত্রে অষ্টক সংকোচন ঘটে এবং বাকি তিনজনের ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ ঘটে। এদের ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ ঘটে। অষ্টক সম্প্রসারণ ঘটে। এদের ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ ঘটে আর এদের ক্ষেত্রে অষ্টক সংকোচন ঘটে। এদের ক্ষেত্রে অষ্টক সংকোচন ঘটে। এদের ক্ষেত্রে অষ্টক সংকোচন ঘটে। এই দুইটা হচ্ছে ফ্যাক্ট। একটার ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ ঘটবে আর একটার ক্ষেত্রে অষ্টক সংকোচন ঘটবে। ওকে, তাহলে বিষয়টা কিভাবে হয় আমরা একটু বুঝে আসি, দেখে আসি যে আমরা অষ্টক সংকোচন বা কিভাবে ঘটে, সম্প্রসারণ বা কিভাবে ঘটে। ওকে, তো নাম্বার 1, অষ্টক যখন সংকোচন ঘটে আমরা বলছিলাম BeCl2 বেরিলিয়াম ক্লোরাইড। আসলে বেরিলিয়ামের যোজনী কত এটা তো জানতে হবে। বেরিলিয়াম এর যোজনী কত? বেরিলিয়ামের যোজনী হচ্ছে একটু মনে করতে হবে। বেরিলিয়ামের যোজনী হচ্ছে 3 কি 5? বেরিলিয়াম, আচ্ছা বেরিলিয়ামের কথা বাদ দিচ্ছি, আগে ব্রোনের কথা শেয়ার করেছি। ব্রোন টেট্রাফ্লোরাইড, ব্রোন টেট্রাফ্লোরাইড মানে ব্রোনের যোজনী হচ্ছে 5। আগে এটা না, আগে BF3 এটা দেখে আসি। ব্রোনের যোজনী হচ্ছে 5, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p1, তার মানে দ্যাট মিন্স সর্ববৈশ্য কক্ষপথে 3টি ইলেকট্রন বিদ্যমান। আর ফ্লোরিনের ক্ষেত্রে ফ্লোরিনের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, তাহলে ওর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p5, তাহলে 5 আর 9 ব্রোন টেট্রাফ্লোরাইড, তার মানে 3টা ফ্লোরিন আসবে। ব্রোমিন, তাহলে এক্ষেত্রে ব্রোন হচ্ছে সেন্ট্রাল পরমাণু। ওকে, এই ব্রোনকে আমরা মাঝখানে রাখতেছি। ব্রোন প্রথম, এটা ব্রোনের প্রথম কক্ষপথ, এটা ব্রোনের প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, বা আমরা একে প্রথম কক্ষপথ একে দ্বিতীয় কক্ষপথ ধরতে পারি, এটা আমার ইচ্ছা, এটা কোনো সমস্যা না। তাহলে এটা প্রথম কক্ষপথ ধরলাম, প্রথম কক্ষপথে 2টা, পরবর্তী কক্ষপথে কয়টা? 3টা। তাহলে 3টা হলে এই 1টা 2টা 3টা, এটা 3টা আসলো। ব্রোনের 5টা হয়ে গেছে। এখন ফ্লোরিন হচ্ছে 7টা। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস সর্ববৃহৎ কক্ষপথে ইলেকট্রন আছে 7টা। তাহলে আমরা 3টা ফ্লোরিন পরমাণু নিব। এই একটা ফ্লোরিন, এই আর একটা ফ্লোরিন, এই আর একজন ফ্লোরিন, 3টা ফ্লোরিন আসছে। এক্ষেত্রে ফ্লোরিনের প্রথম কক্ষপথ থেকে 2টা, পরবর্তী কক্ষপথ থেকে 7টা, তাহলে একটা এখানে আসে, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। ফ্লোরিনের প্রথম কক্ষপথে থেকে 2টা, সরি এখানে না, এই প্রথম কক্ষপথে থেকে 2টা, এখানে না, এইখানে থেকে সর্ববৃহৎ কক্ষপথে থেকে 7টা। এই যারা দেখতেছো এটা প্রথম কক্ষপথ না, প্রথম কক্ষপথ আমরা এইটাকে ধরছি। আচ্ছা, এখানে থেকে 2টা এবং সর্ববৈশ্য কক্ষপথে থেকে 7টা, এই হচ্ছে 7টা। তাহলে BF3 আমরা আলোচনা করতেছিলাম ব্রোন টেট্রাফ্লোরাইড নিয়ে। ব্রোন টেট্রাফ্লোরাইডের ক্ষেত্রে খেয়াল করো, এইখানে 2টা শেয়ার করছে, এই 2টা শেয়ার করছে, এই 2টা শেয়ার করছে। তাহলে বোরনের সর্ববৈশ্য কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 6টা। 2টা 4টা আর 2টা 6টা, কিন্তু আর 8টা পূরণ করার কথা ছিল। অষ্টক পূরণ না হলে সেটাকে বলা হয় অষ্টক সংকোচন, যেখানে অষ্টক পূরণ হতে ঘাটতি থাকে, ঠিক আছে, সেটা বলা হয় অষ্টক সংকোচন। তাহলে তুমি খেয়াল করে দেখো, এখানে 2টা 4টা 2টা 6টা, তাহলে BF3 ক্ষেত্রে অষ্টক সংকুচিত হয়েছে, এক্ষেত্রে অষ্টক সংকুচিত হয়েছে। আর ফ্লোরিনের ক্ষেত্রে দেখো 1 2 3 4, তাহলে 4টা বন্ধ মুক্ত, সরি
ক্লোরিনের সর্ববহিষ্ঠ কক্ষপথে 8টা আছে, কিন্তু ব্রোনের সর্ববহিষ্ঠ কক্ষপথে 6টা আছে, যার কারণে ব্রোন অক্টেট নিয়ম ফলো করতে পারে নাই, আর এই কারণে এটা অষ্টক সংকোচন। এই কারণে এটাকে বলা হচ্ছে অষ্টক সংকোচন। সংকোচন, অষ্টক সংকোচন। একইভাবে BeCl2 বেরিলিয়াম টেট্রাক্লোরাইড, সরি ডাইক্লোরাইড, বেরিলিয়ামের যোজন হচ্ছে 4, বেরিলিয়াম ডাইক্লোরাইড। তাহলে সেক্ষেত্রে Be ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2। আর ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের যোজনী হচ্ছে 17। ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। 1s2 2s2 2p6 10টা, 3s2 3p5 17টা। তাহলে সর্ববহিষ্ঠ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, তার মানে ক্লোরিনের যোজনী হচ্ছে 1 এবং সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন থাকে 7টা। আর বেরিয়ামের ক্ষেত্রে সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন থাকে 2টা। আমরা যৌগ পড়ব BeCl2। BeCl2, যেহেতু BeCl2 পড়তেছি, তাহলে বেরিয়াম হচ্ছে সেন্টার পরমাণু। এটা প্রথম কক্ষপথ, এবার একটু খেয়াল করবা, এখানে 3জন ক্লোরিন আসবে। কয়টা ক্লোরিন আসবে? 3টা ক্লোরিন আসবে। প্রথমে আসবে একটা ক্লোরিন, একটা, এটা। বেরিয়ামের ক্ষেত্রে দেখো, প্রথম কক্ষপথে থাকে 2টা, পরবর্তী কক্ষপথে থাকে 2টা, এ একটা এ একটা। এবং ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন প্রথম কক্ষপথে থাকে 2টা, তার পরবর্তী কক্ষপথে থাকে 8টা। ক্লোরিনের ক্ষেত্রে পরবর্তী কক্ষপথে থাকে 8টা এবং সর্ববহিষ্ঠ কক্ষপথে থাকে 8টা। এই যে এখানে একটা। সর্ববহিষ্ঠ কক্ষপথে ক্লোরিনের থাকে 7টা, কিন্তু বেরিয়াম থেকে একটা নিয়ে অষ্ট পূরণ করে। এই যে এখানে অষ্ট পূরণ করছে। ওকে, এই ক্ষেত্রে ক্লোরিনের ঘটনা কি? আচ্ছা, একটু ভুল হয়ে গেছে, আমরা তো আসলে BeCl2 পড়তেছিলাম, আমরা আসলে Cl3 লিখে ফেলছি। এটা বাদ দাও, এর পরের পেজে আরেকবার একটু দেখি। একটার মধ্যে আরেকটা চলে এসছে। BeCl2, ওকে। আমরা এইটাকে প্রথম কক্ষপথ, এটাকে দ্বিতীয় কক্ষপথ হিসেবে ধরতেছি। এইটাকে প্রথম কক্ষপথ, এটাকে দ্বিতীয় কক্ষপথ হিসেবে ধরতেছি। তাহলে একটু দেখতে একটু ভালো লাগবে, কারণ এগুলো অনেক বড় বড় আসতেছে তো। ক্লোরিনের যেহেতু 3টা কক্ষপথ, এটা এই পাশে একটা ক্লোরিন হবে, এইখানে একটা ক্লোরিন হবে। এই বেরিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথ ছিল 2টা, সর্ববহিষ্ঠ কক্ষপথ ছিল 2টা। ক্লোরিনের ক্ষেত্রে প্রথম কক্ষপথ ছিল 2টা, পরবর্তী কক্ষপথ ছিল 8টা এবং সর্ববহিষ্ঠ কক্ষপথ ছিল 7টা। এই ক্লোরিনের ক্ষেত্রে ঘটনা একই, প্রথম কক্ষপথে 2টা, পরবর্তী কক্ষপথে 8টা, সর্ববহিষ্ঠ কক্ষপথে ছিল 7টা। তাহলে তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবা, এইখানে 2টা শেয়ার করছে, এখানে 2টা শেয়ার করছে। তাহলে 2টা 2টা 4টা, বেরিয়ামের সর্ববহিষ্ঠ কক্ষপথে 4টা, তাহলে এই 2 এর বিধিও ফলো করে নাই, 8 এর বিধিও ফলো করে নাই। তাহলে এই ক্ষেত্রে অষ্টক সংকোচন ঘটে। অষ্টক সংকোচন ঘটে। অষ্টক সংকোচন, ঠিক আছে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে সর্ববহিষ্ঠ কক্ষপথে 8টা, এর ক্ষেত্রে সর্ববহিষ্ঠ কক্ষপথে 8টা পূর্ণ আছে, কিন্তু বেরিয়ামের ক্ষেত্রে এটা পূর্ণ নাই। তো এক্ষেত্রে যেটা খেয়াল করতে হবে, মুক্ত জোড় ইলেকট্রন কয়টা?
মুক্ত জোড় ইলেকট্রন 1 2 3 1 2 3, তাহলে মোট মুক্ত জোড় ইলেকট্রন আছে 6টা। মুক্ত জোড় ইলেকট্রন 6টি। আর বন্ধন জোড় ইলেকট্রন আছে, বন্ধন জোড় ইলেকট্রন 2টি, একটা 2টা, বন্ধন জোড় ইলেকট্রন 2টা। তাহলে এই 2টা ক্ষেত্রে অষ্টক সংকুচিত হয়। এবার আমাদের লাগবে অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণের জন্য আমরা কাদেরকে সিলেক্ট করছিলাম, কোন কোন যৌগকে সিলেক্ট করছিলাম? SF6 সালফার হেক্সা ফ্লোরাইড, SF6 যৌগকে আমরা সিলেক্ট করছিলাম। এবার আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ। সম্প্রসারণ মানে অষ্টক সম্প্রসারিত হওয়া, প্রসারিত হওয়া। অষ্টক প্রসারিত হয়। অষ্টক প্রসারিত হয় কিভাবে, কোন কোন যৌগে? প্রথমটা আছে SF6, SF6 যৌগ। এখন সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p 10 আর 6 16। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস তোমরা ভালোই জানো, ফ্লোরিন হচ্ছে 9 1s2 2s2 2p5। ফ্লোরিনের সর্বব্যস্ত কক্ষপথ থাকে 7টা, সালফারের সর্বব্যস্ত কক্ষপথ থাকে 6টা। এক্ষেত্রে যেহেতু ফ্লোরিন 6 জন এবং সালফার একা, তাহলে SF6, তাহলে সালফার হচ্ছে সেন্ট্রাল পরমাণু, তাহলে কেন্দ্রে থাকবে সালফার, কেন্দ্রে থাকবে সালফার। এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ এবং এটা তৃতীয় কক্ষপথ। এক্ষেত্রে 6 জন ফ্লোরিন আসবে, তো সেক্ষেত্রে আগে সালফারের ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখে নেই। প্রথম কক্ষপথে থাকে 2টা সালফারের, দ্বিতীয় কক্ষপথে থাকে 8টা এবং সর্ববহিষ্ঠ কক্ষপথে থাকে কয়টা? 6টা। যেহেতু ফ্লোরিন 6 জন আসবে, তাহলে এই সর্ববহিষ্ঠ সালফারের সর্ববহিষ্ঠ কক্ষপথের এই 6টা ইলেকট্রনকে আমরা সিঙ্গেল সিঙ্গেল দিব, কারণ ফ্লোরিন আসবে 6 জন। এই জন্য আমরা এখানে সিঙ্গেল সিঙ্গেল রাখবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে সালফারের সর্ববহিষ্ঠ কক্ষপথে সিঙ্গেল সিঙ্গেল আকারে 6টা ইলেকট্রন রাখলাম। এবার আসবে ফ্লোরিন। ফ্লোরিনের কক্ষপথ হচ্ছে 2টা, ফ্লোরিনের কক্ষপথ হচ্ছে 2টা। তো সর্বপ্রথম এইখানে একটা ফ্লোরিন নিলাম, প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ, এটা ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের প্রথম কক্ষপথে ইলেকট্রন ছিল কয়টা? 2টা, 1টা 2টা। সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন ছিল 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এটা তাহলে ফ্লোরিন এর সাথে বন্ধন গঠন করলো। এক্ষেত্রে ফ্লোরিনের সর্ববহিষ্ঠ কক্ষপথে অষ্টক পূর্ণ হয়ে যায়। দেখো 1 2 3 4 অষ্টক পূর্ণ হয়ে যায়। ওকে, এক্ষেত্রে একটা ফ্লোরিন না, আসলে ফ্লোরিন আছে 6টা। ফ্লোরিন আছে মোট মোট কয়টা ফ্লোরিন আছে? 6টা। এই হচ্ছে ঘটনা। তো এক্ষেত্রে ফ্লোরিনের প্রথম কক্ষপথে আছে কয়টা? 2টা। সর্ববহিষ্ঠ কক্ষপথে আছে 6টা, 1টা এখানে আছে এই একটা, এটা। এই ফ্লোরিনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টা, সর্ববহিষ্ঠ কক্ষপথে 7টা, প্রথম কক্ষপথে 2টা, সর্ববহিষ্ঠ কক্ষপথে 7টা। এই তাহলে দেখো কি সুন্দর ফুল হয়ে গেছে। এটা হচ্ছে SF6, এসএ সালফার হেক্সাফ্লোরাইড। এক্ষেত্রে খেয়াল করো যে সালফারের সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন ছিল 6টা
তাহলে নোটিস করে দেখো, একটা এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া, পাঁচ জোড়া, ছয় জোড়া, 12টা ইলেকট্রন। যেখানে 8টা ইলেকট্রন থাকার কথা ছিল সেখানে 12টা ইলেকট্রন হয়ে গেছে। তাহলে সালফার সর্ববহিষ্ঠ কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকার কথা ছিল কয়টা? 8টা, আর এখানে হয়ে গেছে 12টা। তাহলে এক্ষেত্রে কি হয়েছে? অষ্টক সম্প্রসারিত হয়েছে। তাহলে এক্ষেত্রে তোমরা দেখো বন্ধন জোড় ইলেকট্রন কয়টা? 6টা। বন্ধন জোড় ইলেকট্রন 6টি। আর মুক্ত জোড় ইলেকট্রন কয়টি? এখানে মুক্ত জোড় ইলেকট্রন এই 3টা, এবং 6 জনের ক্ষেত্রে 3 6 18টা। তাহলে মুক্ত জোড় ইলেকট্রন আছে কয়টা? 18টা। এখানে মুক্ত জোড় ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন আছে 18টি। মুক্ত জোড় ইলেকট্রন 18টি, বন্ধন জোড় ইলেকট্রন 6টি। তাহলে দেখতেই পাচ্ছ তোমরা অষ্টক সম্প্রসারিত হয়েছে। এভাবে করে অষ্টক সম্প্রসারিত হয়। অষ্টক সম্প্রসারণের আমরা আরো যদি একটা উদাহরণ নেই, এটা হচ্ছে PCl5। PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড, PCl5, যেটা আমাদের প্রায়ই আসবে, ভেরি অফেন আমাদের PCl5 যৌগটা কাজে লাগবে। PCl5। তো খেয়াল করো ফসফরাস আবার সেই ফসফরাস আসছে। ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। পরে এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। তাহলে এটা হচ্ছে সর্ববহিষ্ঠ কক্ষপথ, এখানে ইলেকট্রন আছে কয়টি? 10টি। এটা হচ্ছে সর্ববহিষ্ঠ কক্ষপথ, এখানে ইলেকট্রন আছে 10টি। আর Cl ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন হচ্ছে 17, ক্লোরিন হচ্ছে 17। তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন আছে 7টা। সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন আছে 7টা। তাহলে PCl5 বন্ধন গঠন হয় কিভাবে? তাহলে খেয়াল করে দেখো, প্রথমে সেন্ট্রাল পরমাণু থাকে ফসফরাস। একটু ভুল হয়েছে, এটা আরেকটু নিচে লিখতে হবে, কারণ PCl5 5টা ক্লোরিন আসবে। তাহলে এটা হচ্ছে ফসফরাস। এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এবং এটা তৃতীয় কক্ষপথ। ওকে, প্রথম কক্ষপথে ফসফরাসের ইলেকট্রন আছে কয়টি? প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে 2টা, এটা 2টা। পরবর্তী কক্ষপথে ইলেকট্রন আছে 8টা। সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা। তাহলে দেখো 5 জন ক্লোরিনের সাথে ফসফরাস যুক্ত হবে, তাহলে এই 5টাই সিঙ্গেল ভাবে থাকবে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এভাবে করে ফসফরাসের 5টা ইলেকট্রন এইভাবে সেট করতে হবে। এখন ক্লোরিন আসবে কয়জন? ক্লোরিন আসবে 5 জন। তাহলে ক্লোরিনের কক্ষপথ 3টা। এটা হচ্ছে ক্লোরিন। এই হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে থাকে 2টা, পরবর্তী কক্ষপথে থাকে 8টা। সর্ববহিষ্ঠ কক্ষপথে থাকে 7টা। এক্ষেত্রে আমি একটা কথা না বললেই নয়, একটু ভালোভাবে খেয়াল করে দেখো। এক্ষেত্রে ফসফরাসের এটা দিছি প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, কারণ ফসফরাসকে কভার করে আরেকটা গোল দেই নাই। কিন্তু অনেক জায়গায় এক্ষেত্রেই খেয়াল করো, এটা হচ্ছে কার্বনকে কেন্দ্র করে এটা গোল দিছিলাম, এর পরে দিছিলাম প্রথম কক্ষপথ। এখন এটা তোমাদের ইচ্ছা, তোমরা কিভাবে দিতে চাও। তোমরা যদি প্রথমে একটা গোল দিয়ে কভার করে তারপরেরটা প্রথম কক্ষপথ ধরো, কোনো সমস্যা নাই। এগুলো ছোট ছোট ছিল, যার কারণে এগুলো সমস্যা করে নাই। কিন্তু এরপরে যে এগুলো কমপ্লিকেটেড, এগুলো এমনিতেই অনেক বড়। এখানে যদি আমি প্রথমে একটা গোল ব্যবহার করে তারপরে একটা এরকম কক্ষপথ দেই, তাহলে আমার অনেক জায়গার প্রয়োজন হবে। সেই কারণে আমি গোলটা বাদ দিছি, প্রথমটাকে প্রথম কক্ষপথ হিসেবে কাউন্ট করছি। করা যায়, কোনো সমস্যা নাই, যে কোনো একভাবে করা যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন দ্বিতীয় ক্লোরিন, এই যে এটা প্রথম কক্ষপথে 2টা,
পরবর্তী কক্ষপথে 8টা, তার পরবর্তী কক্ষপথে 7টা। ওকে, এই হচ্ছে ঘটনা। এই চিত্র আঁকতে আঁকতে টায়ার্ড হয়ে গেছি, ক্ষুধা লেগে গেছে। ওকে, এটা হচ্ছে SF6, সরি PCl3। সর্ববিস্ত কক্ষপথে দেখো 5টা বন্ধন জোড় ইলেকট্রন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এখানে বন্ধন জোড় ইলেকট্রন PCl5 এর ক্ষেত্রে বন্ধন জোড় ইলেকট্রন 5টি বন্ধন জোড় ইলেকট্রন। আর মুক্ত জোড় ইলেকট্রন আছে কয়টা? 3টা, প্রত্যেকে 3টা করে, তাহলে 5 জনে 3 5 15টি। তাহলে মুক্ত জোড় ইলেকট্রন 15টি। তাহলে বন্ধন জোড় ইলেকট্রন 5টি, মুক্ত জোড় ইলেকট্রন 15টি। এবং সর্ববহিস্থ কক্ষপথে দেখো 5 জোড়া ইলেকট্রন থাকায় এটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ। এটা অষ্টক সম্প্রসারণের উদাহরণ। সম্প্রসারণ। ওকে, এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে যাব, সেটা হচ্ছে সমযোজী যৌগের পোলারিটি। সমযোজী যৌগের পোলারিটি, তোমরা সমযোজী আয়নিক যৌগের আয়নিক বন্ধনের পোলারিটি সম্পর্কে তোমাদের কিন্তু বলছিলাম। আয়নিক বন্ধনের পোলারিটি সম্পর্কে তোমাদের কিন্তু বলছিলাম, ঠিক আছে? এখন আমরা সমযোজী যৌগের পোলারিটি একটু আলোচনা করব। সমযোজী যৌগের পোলারিটিটা আসলে কি, এটাকে বুঝতে হবে। সমযোজী যৌগের পোলারিটিটা আসলে কি? সমযোজী যৌগ যদি পানিতে দ্রবীভূত হয় তাহলে সেটার পোলার ধর্ম দেখা যায়। সমযোজী যৌগে ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি হয় না। আয়নিক যৌগে ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টির মাধ্যমে বন্ধন গঠন করে, কিন্তু সমযোজী যৌগ ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টির মাধ্যমে বন্ধন গঠন করে না। হ্যান্ড স্পিনারের মতো লাগতেছে। হ্যাঁ, কথা কিন্তু সত্য, কথা কিন্তু সত্য, ঠিক আছে? হ্যান্ড স্পিনারের মতো লাগতেছে, এটা হ্যান্ড স্পিনার। একটু ঘুরাই, ইমাজিন করি এটা ঘুরাই দিছি। যাক, ওকে, এখন যেটা কথা বলতেছিলাম সেটা হচ্ছে পোলারিটি, সমযোজী যৌগের পোলারিটি নিয়ে কথা বলতেছিলাম। তো পোলারিটি, পোলার যৌগ হতে হলে তাকে অবশ্যই পানিতে দ্রবীভূত হতে হবে। আর পানিতে যদি কেউ দ্রবীভূত হতে চায় তাহলে তাকে অবশ্যই ক্যাটায়ন এবং আয়নে বিভক্ত হতে হবে। ফর এক্সাম্পল, কেমন? আমরা যখন সোডিয়াম ক্লোরাইড করছিলাম, বা মনে করো ম্যাগনেসিয়াম অক্সাইড MgO, একে যদি আমরা বিভাজিত করি তাহলে দেখব ম্যাগনেসিয়াম 2+ আয়ন এবং অক্সিজেন 2- আয়ন নিয়ে বসে আছে। ম্যাগনেসিয়াম 2+ আয়ন, অক্সিজেন 2- আয়ন নিয়ে বসে আছে, এভাবে আয়নাইজড হয়ে আছে। তাহলে এটা তো ক্যাটায়ন এবং এটা অ্যানায়ন। ক্যাটায়ন পানির ঋণাত্মক প্রান্ত দ্বারা আকৃষ্ট হবে এবং অ্যানায়ন পানির ধনাত্মক প্রান্ত দ্বারা আকৃষ্ট হবে, ঠিক আছে? যার কারণে MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড, সহজে পানিতে দ্রবীভূত হবে। শুধু ম্যাগনেসিয়াম অক্সাইড বলে না, যে কোনো আয়নিক যৌগ অনায়াসে, খুব ফ্লুয়েন্টলি পানিতে দ্রবীভূত হয়ে যাবে। বাট সমস্যা হচ্ছে সমযোজী যৌগের ক্ষেত্রে। যেমন PCl5 এর কথা চিন্তা করো, PCl5 এ ক্যাটায়ন আয়ন কি সৃষ্টি হয়? ফসফরাসের সর্ববিষ্ট কক্ষপথে 5টা ইলেকট্রন বিদ্যমান, ক্লোরিনের 7টা। ক্লোরিন যদি একটা গ্রহণ করেও, কিন্তু ফসফরাস তো গ্রহ ত্যাগ করে না, ফসফরাস এটা তো শেয়ার করে। আর শেয়ারিং এর সময় ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি হয় না। কিন্তু কিছু কিছু এক্সেপশনাল মৌল আছে যাদের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি হয়, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, যাদের মধ্যে পোলার ধর্ম দেখা যায়। পোলার ধর্ম দেখা যায়। আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের উদাহরণটা নিয়ে আসি, HCl, HCl কে যদি আমরা ভেঙে দেই তাহলে ক্ষেত্র বিশেষ হাইড্রোজেন আয়ন এবং ক্লোরিন আয়নে বিভক্ত হয়। কিন্তু বাট হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু একটা মূলত সমযোজী বন্ধন। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড সমযোজী বন্ধন কিভাবে? হাইড্রোজেন 1, তাহলে 1s1, আর ক্লোরিনের হচ্ছে 7,
Cl 7 মানে 17, 1s2 2s2 2p 6 3s2 3p 5, এই যে সর্বোচ্চ কক্ষপথে 7টা, আর হাইড্রোজেনের আছে একটা। তো HCl যখন বন্ধন গঠন করে তখন কিভাবে বন্ধন গঠন করে? এই একটা হাইড্রোজেন, আর এর সাথে আসে ক্লোরিন। প্রথম কক্ষপথে দুইটা, সরি এই যে হয়ে গেছে ভুল, এই ইলেকট্রনটা এখানে যাবে। যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে হাইড্রোজেন সবসময় যে শেয়ার করবে এমন না। হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন গঠন করে তখন হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু এরা মূলত সমযোজী যৌগ। হাইড্রোক্লোরিক অ্যাসিড মূলত সমযোজী যৌগ, এরা মূলত সমযোজী যৌগ, কিন্তু তারপরও এদের ক্যাটায়ন আয়ন সৃষ্টি হয়। যে সকল সমযোজী যৌগের ক্যাটায়ন আয়ন সৃষ্টি হয়, অর্থাৎ সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, তারা পোলার ধর্ম প্রদর্শন করে। তাহলে তোমরা এটা লিখে রাখতেই পারো, এই কথাটা লিখে রাখতেই পারো, যে সকল সমযোজী যৌগের, যে সকল সমযোজী যৌগের, যে সকল সমযোজী যৌগের ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি হয়, ক্যাটায়ন আয়ন সৃষ্টি হয়, অর্থাৎ আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, তাদেরকে পোলার যৌগ বলে। পোলার আইসক্রিম না, পোলার যৌগ বলে। অনেকে ভাবতেছে তাদেরকে পোলার আইসক্রিম বলে, না পোলার আইসক্রিম না, কিন্তু যারা আইসক্রিম ভাবতেছে তাদেরকে বলি পোলার আইসক্রিম না। করোনা লিমিটেড এডিশন নাকি, এগুলো করোনা ভাইরাস। আচ্ছা, আনসু চিনেছে, এটা করোনা ভাইরাস। ডায়মন্ড কাটস ডায়মন্ড, ঠিক আছে, ডায়মন্ড কাটস ডায়মন্ড। এবার ভালোভাবে বুঝে নাও বাকিটুকু কি বলতে চাচ্ছি, হোয়াট আই মিন। আচ্ছা যা হোক, এই তোমরা মজা করা বাদ দাও আর একটু খেয়াল করো এখানে। তাহলে যে সকল সমযোজী যৌগের ক্যাটায়ন আয়ন সৃষ্টি হয়, অর্থাৎ আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, তাদেরকে পোলার যৌগ বলে। এখন এর মধ্যে একটা ঘটনা আছে, অধিকাংশ স্টুডেন্টরাই তোমরা একটা কাজ করতেছো, সেটা কি, এই যে এখন আমি যখন কোনো ইম্পর্টেন্ট জিনিস করাচ্ছি তখন তোমরা একটা করে স্ক্রিনশট মারতেছো, 3 ফিঙ্গার দিয়ে, 3 আঙ্গুল দিয়ে এরকম একটা টান দিয়ে স্ক্রিনশট মেরে নিচ্ছ, ঠিক আছে। স্ক্রিনশট মারতে তো খুব মজা, স্ক্রিনশট মেরে নিয়ে এটা বাসায় স্টাডি করব, এই ধান্দায় তোমরা আসো। এখন স্ক্রিনশট মারতে মারতে এত স্ক্রিনশট হয়ে গেছে, এবার কোনটা থেকে কোনটা স্টাডি করব। যখন পড়তে বসো এত স্ক্রিনশট হয়ে গেছে যে এখন আর পড়ার মতো অ্যাবিলিটি নাই, কারণ প্রতিদিন তোমরা এগুলো তো আসলে রানিং রাখো নাই, ঠিক আছে, তোমরা তো প্রত্যেকদিন এটা আসলে রেগুলার করো নাই, আর এই জন্য সমস্যাটা হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে কি করা যায়? এক্ষেত্রে কি করা যায়, তোমাদের যেহেতু সব অনেক স্ক্রিনশট হয়ে গেছে, তোমরা অধ্যায় ভিত্তিক ভাবে করো। যেহেতু কেমিস্ট্রি পঞ্চম অধ্যায় এখন করতেছো, পঞ্চম অধ্যায়ের উপর যে টপিক গুলো তোমরা এখন শেষ করতে পারো নাই, সেই টপিক গুলো তোমরা ধারাবাহিক ভাবে প্রথম থেকে শেষ করে ফেলো। আজকে এটা পঞ্চম আলোচনা হইলো, আজকে এর বেশি আর আগাচ্ছি না। পোলার যৌগ দেখাতে চাইছিলাম, কিন্তু পোলার যৌগ আজকে দেখাতে যাচ্ছি না। পোলার যৌগ আজকে দেখালে অনেক বেশি সময় লেগে যাবে, এবং আসলে অনেক বেশি সময় ক্লাস অনেক দীর্ঘায়িত হয়ে গেলে বিরক্তির কারণ হয়। তো আমি চাচ্ছি যে অল্প অল্প করেই শুরু করি, আর 2টা ক্লাস এক সামনের নেক্সট ক্লাসে অথবা তারপরের ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের টোটাল যে সিলেবাস আছে পঞ্চম অধ্যায়, রাসায়নিক পঞ্চম অধ্যায় এর যে করে যে সিলেবাস আছে, সেটা নেক্সট ক্লাসে অথবা এর পরের ক্লাসে শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে কেমিস্ট্রি পঞ্চম অধ্যায় আমাদের যদি যখন শেষ হয়ে যাবে, তারপর আমরা আমার ক্লাস টাইমে হয়তো 3-4টা ক্লাস আমরা ম্যাথ করব, ম্যাথ, ঠিক আছে। তোমাদের
জেনারেল ম্যাথ অথবা হায়ার ম্যাথের যে অধ্যায়গুলো, যে টপিকগুলোতে আসলে অ্যাজ ইউজুয়াল তোমাদের প্রবলেম থেকে যায়, বা যে সিলেবাসে যে অধ্যায়গুলো এখনো শেষ হয়নি, এই ধরনের কোনো একটা বা দুইটা অধ্যায় নিয়ে আমি হয়তো আমার এই ক্লাস টাইমে, জাস্ট টাইমে, অর্থাৎ এই 11টার সময়, 10টার সময় পঞ্চম অধ্যায় শেষ হলে এই ম্যাথের ক্লাসটা নিতে পারি। ঠিক আছে, অনেক 90% সম্ভাবনা আছে। এক্ষেত্রে তোমাদের রাব্বির স্যার আছে ম্যাথে, রাব্বির স্যারের সাথে আলোচনা সাপেক্ষে যে অধ্যায়টা তোমাদের শেষ হয় নাই, সেই অধ্যায়গুলো নিয়ে আসলে কাজ করব। ঠিক আছে। আর তার পরবর্তীতে যদি এরপরেও অনলাইন ক্লাস এভাবে চালু থাকে, তার পরবর্তীতে হয়তো পদার্থ পঞ্চম অধ্যায়, তার মানে কি বলে ওর নাম, তরল পদার্থের উপর চাপ, এই অধ্যায়টা নিয়ে আমরা সামনে আগাইতে পারি। এটা আসলে সবকিছু পরিস্থিতির উপর বেস করতেছে, কারণ কোনো কিছু আগাম ডিসিশন নিয়ে ফাইনাল করা ঠিক না। সুবিধা অসুবিধা থাকে মানুষের, আমি যদি দেখা যাচ্ছে কমফোর্ট ফিল করতে না পারি বা অন্য কোনো রিজন থাকে, তাহলে সেক্ষেত্রে তো আমার দরকার হবে না। ঠিক আছে, তবে স্বাভাবিকভাবে যদি সবকিছু ঠিকঠাক থাকে বা এইভাবে অনলাইনে চলতে হয়, তাহলে এইরকম একটা ধারাবাহিকতা এটা মেনটেন হবে। তো আগামী 2টা ক্লাসের ভিতরে ইনশাল্লাহ আমাদের হচ্ছে রাসায়নিক বন্ধন অধ্যায়টা শেষ হয়ে যাবে। আমি খুব জোর চেষ্টা করব আগামী নেক্সট ক্লাসে রাসায়নিক বন্ধনটা শেষ করার। সেক্ষেত্রে তোমরা একটু মানসিকভাবে প্রিপারেশন নিয়ে আসবা। আর আমি একটু বলে দেই, এখানে অনেকগুলো বিষয় একটু মডিফাই করা হয়েছে। যেমন মনে করো, ভালোভাবে একটু খেয়াল করো, প্রথম পেজে খুব একটা না, পরের পেজে অনেকগুলো বিষয় আসলে ডিসকাস করা, মানে এটা দরকার হবে না তোমাদের। যেমন অরবিটাল সংক্রমণ, এটা বাদ যাবে। তারপর মনে করো সন্নিবেশ সমযোজী বন্ধন, বাদ যাবে। লাস্ট ক্লাসে সিগমা বন্ধন পাই বন্ধন শিখেছিলাম, এটাও বাদ যাবে। কারণ এগুলো অপ্রয়োজনীয়, এগুলো তোমাদের সিলেবাস বহির্ভূত। ঠিক আছে, যেহেতু এগুলো তো তোমাদের সিলেবাস বহির্ভূত, এগুলো তোমাদের সিলেবাসের ভিতরে নাই। আর এই কারণে স্যার এই বিষয়গুলো নিয়ে আমাকে ডিসকাস করতে নিষেধ করছেন। যেমন ফাজানের সূত্র, তড়িৎ ঋণাত্মকত আয়নীকরণ শক্তি, এটা নিয়ে আমি ডিসকাস করব না। এই বাকিগুলো আমি ডিসকাস করে ফেলবো। তাহলে বাকি থাকতেছে হচ্ছে যে দেখো, অসম্পূর্ণ অষ্টক, অষ্টক সম্প্রসারণ, সমযোজী বন্ধনের 2 এর নিয়ম, সমযোজী বন্ধনের সাধারণ ধর্ম বলি, মোটামুটি ভাবে শেষ হয়ে গেছে এগুলা। আমাদের বাকি আছে মূলত হাইড্রোজেন বন্ধন, ধাতব বন্ধন বাকি, বরফের গঠন, গ্রাফাইট হীরকের গঠন, আর পোলারিটি। কার্বন ডাইঅক্সাইড 1 2 3 4 5 6 7, এই 7টা টপিক করলে আমাদের মোটামুটি ভাবে শেষ হয়ে যাবে। ঠিক আছে, রাসায়নিক বন্ধন অধ্যায়টা আমাদের এই 7টা টপিক করলে তোমাদের মোটামুটি ভাবে শেষ হয়ে যাবে, আলোচনা সমাপ্ত হয়ে যাবে। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব এই টপিকগুলো সবগুলো শেষ করে দেওয়ার। এই জন্য সব শেষ ক্লাস তো, সেইটাকে একটু লং টাইম করতে চাচ্ছি। লং টাইম মানে হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, সর্বোচ্চ 1.5 ঘন্টা। তোমরা এভাবে মানসিকভাবে একটা প্রস্তুতি রাখবা যে নেক্সট ক্লাসটা আমাদের 1 ঘন্টা 20 মিনিট অথবা 1.5 ঘন্টা হবে। ঠিক আছে, এবং এর নেক্সট ক্লাসে আমরা রাসায়নিক বন্ধন অধ্যায়টা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে স্টুডেন্টসরা, তাহলে সবাই ভালো থাকো, আর নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।